আলাইকুম। আজকে আমরা দেখব লজিস্টিক রিগ্রেশন মডেল বিল্ডিং অ্যাপ্রোচ ডে 2 পার্ট 2। প্রিভিয়াস পার্টে আমরা দেখছিলাম যে লজিস্টিক রিগ্রেশনের বেসিক্স টাইপস এবং তাদের বেসিক্স টাইপস গুলো মডেল কনফাউন্ডিং সিলেকশন প্রসেস গুলো। এই ভিডিওতে আমরা আরেকটু ডিটেলস দেখব। তো আজকের ভিডিওর রোডম্যাপটা হবে আমাদের হোয়াই মডেল বিল্ডিং ম্যাটার্স। আমরা কিভাবে লজিস্টিক রিগ্রেশনের মডেলগুলো বিল্ড আপ করব, কিভাবে আমরা ভেরিয়েবল সিলেকশন করব, কিভাবে কনফাউন্ডার গুলো কন্ট্রোল করব, কনফাউন্ডিং ইফেক্ট গুলো কন্ট্রোল করব, তারপরে হচ্ছে যে ডেক বেসড ভেরিয়েবল সিলেকশন করব, কনসেপচুয়াল বেস, ডেক বেস, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল বেস, বিভিন্ন ধরনের ভেরিয়েবল সিলেকশন মেথড গুলো আমরা দেখবো। তারপরে হচ্ছে ফাইনাল মডেল এন্ড পাবলিকেশন রেডি টেবিল গুলো কিভাবে বানাবো সেটা আমরা দেখবো। ওকে, তাহলে প্রথমে হচ্ছে যে আমি হোয়াই মডেল বিল্ডিং ম্যাটার্স। প্রথম হচ্ছে সিম্পলি রানিং এ রিগ্রেশন ইজ নট এনাফ। আপনি যখন পাবলিক হেলথে, এপিডেমিওলজিতে, বায়োস্ট্যাটিস্টিক্সে কাজ করবেন, তখন হচ্ছে আমাদের বিশেষ করে লজিস্টিক রিগ্রেশনটা আমাদের ওয়াইডলি ইউজ হয়। তো রিগ্রেশন রান করা তো একদম ইজি। যদি ধরেন আমাদের বাইনারি আউটকাম ভেরিয়েবল হয়, তখন আমরা একটা বাইনারি লজিস্টিক রিগ্রেশন করি। কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল বা কোভেরিয়েট আমরা মডেলে নেই, সেটা আমরা রান করি। কিন্তু প্রবলেম হয় যে আমাদের মডেলটা ভালো পারফরমেন্স দিচ্ছে, ভালো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর যে রিস্ক ফ্যাক্টর, কনফাউন্ডিং ইফেক্ট সেগুলো ভালো আসতেছে, বাট আমাদের অনেক ইম্পর্টেন্ট ভেরিয়েবল গুলো বাদ পড়ে যায়। ঠিক আছে? আমরা সবসময় মনে করি যে আমাদের যদি একটা মডেলের অ্যাকুরেসি, রক যেটা রিকার্সিভ অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স, তারপর হচ্ছে আদার প্রপার্টিজ যেগুলো সেগুলো হয়তো ভালো আসছে, বাট সামথিং মিসিং মানে হচ্ছে আমাদের যে কন্ট্রোলিং কোভেরিয়েট গুলা সেগুলো ইম্পর্টেন্ট, অনেক কন্ট্রোলিং কোভেরিয়েট গুলো আমরা বাদ দিয়ে দিই। ঠিক আছে? জাস্ট আমরা স্ট্যাটিস্টিক্যাল বিষয় নিয়ে নিই। অনেক সময় আমরা দেখা যায় যখন আমরা মডেল বিল্ডিং করি, তখন হচ্ছে কাই স্কোয়ার টেস্ট করি আমরা। যদি সেটা আমাদের নন নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, মানে নন প্যারামেট্রিক হয়, তখন আমরা কাই স্কোয়ার টেস্ট করি। করে যেগুলো আমাদের সিগনিফিকেন্ট হয় সেগুলো আমরা জাস্ট মডেলে নিই। কিন্তু এটা আসলে অনেক লিমিটেশন আছে, অ্যান্ড এটা অনেক ডেঞ্জারাস একটা প্রসেস। তখন দেখা যায় যে অনেক ভেরিয়েবল আমাদের জন্য ইম্পর্টেন্ট। মডেলিং এ সেটা আমাদের ইম্পর্টেন্ট, যদিও সেটা কাই স্কোয়ার টেস্টে আমাদের যে লিনিয়ার কম্বিনেশন সেটা আমাদের কিন্তু দেখতে পারি না। যার কারণে কিন্তু সে আমাদের অনেক ইন্ডিপেন্ডেন্ট ইম্পর্টেন্ট ভেরিয়েবল গুলো, কনফাউন্ডিং গুলোকে সে বাদ দিয়ে দেয়। এর জন্য আমরা সেগুলো মডেলেই নেই না। তখন কিন্তু আমাদের মডেলিং এ একটা ইফেক্ট পড়ে। তো এর জন্য যারা স্পেশালিস্ট, সায়েন্টিস্ট, স্ট্যাটিস্টিশিয়ান, এপিডেমিওলজিস্ট তারা বলেন যে সাম মডেল আর অল মডেল আর রং বাট সাম মডেল আর কারেক্ট। এরকম একটা কথা আছে। স্ট্যাটিস্টিক্স এ যে অল মডেল আর রং আর সাম মডেল আর কারেক্ট, বা ফিউ মডেল আর কারেক্ট, এরকম একটা কথা বলেন আরকি। তো এর জন্য সবসময় আমাদেরকে জাস্ট স্ট্যাটিস্টিক্স এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে আমরা মডেল সিলেকশন করব না। আমরা স্ট্যাটিস্টিক্যালি, কনসেপচুয়ালি, থিওরিটিক্যালি ড্রাইভেন মডেল আমরা সিলেক্ট করব। এই অ্যাপ্রোচ গুলো আমরা ইউজ করব। তো প্রথম হচ্ছে আমরা দেখব কারেক্ট প্রেডিক্টর সিলেকশন ইজ ক্রুশিয়াল। মানে অ্যাকচুয়ালি কোন প্রেডিক্টর গুলা আমরা থিওরিটিক্যালি দেখব, কোন প্রেডিক্টর গুলো আমাদের জন্য রিলিভেন্ট স্টাডির সাথে। দেন যেটা আমরা দেখব যে ক্রিয়েটিং এ ভ্যালিড এন্ড ইন্টারপ্রেটেবল মডেল। আমরা একটা ভ্যালিড মডেল এন্ড ইন্টারপ্রেটেবল মডেল নিয়ে আসবো। তারপরে মডেল অ্যালাইন উইথ রিসার্চ কোয়েশ্চন। এগুলো হচ্ছে আমাদের কোর কনসেপ্টের মধ্যে থাকবে। আর ডাটার পরে ফার্স্ট যেটা আমরা দেখব রিসার্চ কোয়েশ্চন, থিওরি, থিওরি বেসড, স্ট্যাটিস্টিক্যাল বেস, কনসেপচুয়াল বেসড মডেল, অ্যান্ড হচ্ছে সেটার ভ্যালিডিটি, মানে গুডনেস অফ ফিট। ওকে, তাহলে ভেরিয়েবল সিলেকশনের অ্যাপ্রোচ 1 আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিটারেচার বেসড সিলেকশন। লিটারেচার বেসড সিলেকশন মানে কি? আমি যদি কোনো একটা স্টাডি করতে চাই, তাহলে ওই প্রিভিয়াস মডেলে ওটা যে ভেরিয়েবল গুলো ইউজ করছে, আমরা সেগুলা লিটারেচার করে ওই ভেরিয়েবল গুলো আমাদের মডেলে নিয়ে আসবো প্রায়র এভিডেন্স হিসেবে সেই ভেরিয়েবল গুলো আমাদের মডেলে নিয়ে আসবো। তো সেটাকে বলা হয় আর কি আমাদের লিটারেচার বেসড, মানে এটা একটা বেস লাইন সিলেকশন। ম্যাক্সিমাম পেপারে এরকম একটা কাজ করে বেস লাইন সিলেকশন। প্রিভিয়াস স্টাডিজ, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, আর ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ ইম্পর্টেন্স। অনেক সময় দেখা যায় যে হয়তো ডাটা সেটে কেউ ওটা প্রিভিয়াসলি এই ভেরিয়েবলটা ইউজ করে নাই, বাট আমি একজন স্পেশালিস্ট। লাইক হচ্ছে যে ধরেন আমি ফর এক্সাম্পল মাদার অ্যান্ড চাইল্ড স্পেশালিস্ট। তো মাদার অ্যান্ড চাইল্ড নিয়ে আমি একটা ভেরিয়েবল ইউজ করলাম যেটা প্রিভিয়াসলি কেউ ইউজ করে নাই, বাট আমি যেহেতু একজন স্পেশালিস্ট, আমার কাছে মনে হয়েছে সেটা অনেক ইম্পর্টেন্ট, দ্যাটস আমি সেটা মডেল ইউজ করছি। তো সেটা হচ্ছে আর কি ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ ইম্পর্টেন্স, লিটারেচার বেস সিলেকশন। যেমন হচ্ছে ধরেন এক্সাম্পল ডিপ্রেশন, আউটকাম ভেরিয়েবল। তো সেটার ২ টা ভেরিয়েবল আমি নিলাম, এইজ আর এডুকেশন। মানে আমি থিওরিটিক্যালি দেখছি যে প্রিভিয়াস পেপারগুলোর মধ্যে, প্রিভিয়াস যে লিটারেচারের মধ্যে ওরা এইজ অ্যান্ড এডুকেশন ইউজ করছে। দ্যাটস আমি নিয়ে ফেললাম।
তো এই হচ্ছে আমাদের লিটারেচার বেসড সিলেকশনের প্রসেসটা কি, প্রিভিয়াস স্টাডি, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, আর সিলেক্টেড, দেন লাস্টে ফাইনাল হচ্ছে আমাদের সিলেক্টেড ভেরিয়েবলস। ওকে, ভেরিয়েবল সিলেকশন অ্যাপ্রোচ টু, সেটা হচ্ছে ইউনিভেরিয়েবল স্ক্রিনিং বা ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। ওকে, ইউনিভেরিয়েট অ্যানালাইসিস সেটা কি, ইন্ডিভিজুয়াল স্ক্রিনিং ওয়ার্কফ্লো। ফার্স্ট আমরা কি করব, ইন্ডিভিজুয়াল অ্যাসোসিয়েশন টেস্ট ফর ইচ ভেরিয়েবল। যদি সেটা আমাদের নন প্যারামেট্রিক হয়, নন নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, তখন আমরা সেটা কাই স্কোয়ার টেস্ট করব। কাই স্কোয়ার টেস্ট করে একটা থ্রিশোল্ড পি ভ্যালু, পি ভ্যালু মানে কি, প্রবাবিলিটি ভ্যালু, প্রবাবিলিটি ভ্যালু সেটা যদি আমাদের নর্মালি 0.05 এর চেয়ে কম হয় সেটাকে আমরা সিগনিফিকেন্ট বলি। পি ভ্যালু এটা কি আমাদের, সেটা নিয়ে আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তবে জাস্ট এখন মনে রাখেন, পি ভ্যালুটা যদি আমাদের সিগনিফিকেন্ট হয়, মানে পি ভ্যালু যদি লেস দেন 0.05 হয়, তখন সেটাকে আমরা ইনিশিয়াল স্ক্রিনিং এর মধ্যে নিয়ে আসি, যে সেটা আমাদের মডেলিং এ নিব। কিংবা অনেকে যেটা করে সেটা হচ্ছে পি ভ্যালু আর একটু কমায় নেয়, 0.25 নেয়, থ্রিশোল্ড একটা ভ্যালু নেয়, 0.02 নেয়, 20 নেয়। সেটা অনেক পেপারে বা অনেক এক্সপার্ট যারা আছেন, এপিডেমিওলজিস্ট যারা আছেন, বায়োস্ট্যাটিস্টিশিয়ান যারা আছেন, বা আদার হচ্ছে সোশ্যাল সায়েন্স, সোশ্যাল এন্ড বিহেভিয়ারাল সায়েন্সের যে স্টাডিজ গুলো হয়, ওইগুলোতে তারা একটা থ্রিশোল্ড ফি ভ্যালু নিয়ে নেন। যদিও সেটা একাডেমিক্যালি টেক্সট বুকের মধ্যে ওইরকম নাই, বাট তাদের যে একটা এক্সপার্টাইজ, যে ইন্ডিপেন্ডেন্টের মধ্যে কাই স্কোয়ার টেস্ট দেওয়ার পরে ওইটা সিগনিফিকেন্ট না, বাট যখন আমরা মডেলিং এ নিয়ে যাব তখন কিন্তু সেটা সিগনিফিকেন্ট হয়ে যায়। তো ওই তাদের যে একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনের যে একটা এক্সপেরিয়েন্স, সেটার বেসিসে ওরা একটা থ্রিশোল্ড সিজিপিএ দিয়ে দেয়, সরি থ্রিশোল্ড একটা পি ভ্যালু দিয়ে দেয়। তো সেই থ্রিশোল্ড পি ভ্যালুর বেসিসে ওরা ফাইনাল মডেলের জন্য কিছু কনফাউন্ডিং গুলো ভেরিয়েবল গুলো সিলেক্ট করে রাখে, যেগুলো আমরা মাল্টিভেরিয়েট মডেলে অ্যাডজাস্টেড করব। তো এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড প্রসেস। ফার্স্ট প্রসেস ছিল লিটারেচার বেসড, সেকেন্ড প্রসেস হচ্ছে আমাদের ইউনিভেরিয়েট অ্যানালাইসিস বেসড। ওকে, তো পিপিএলটা থ্রিশোল্ডটা কত হয় আমাদের, লেস দেন 0.20 or লেস দেন 0.25 কমনলি ইউজ করা হয় পাবলিক হেলথে এটা। আবার পি ভ্যালু সিগনিফিকেন্ট এটাও কমনলি ইউজ করা হয়। ওকে, থার্ড যেটা অটোমেটেড সিলেকশন, এটা নিয়ে অনেক মিসকনসেপশন আছে আমাদের অনেক। আমি অনেক হাইলি একাডেমিক পার্সন দেখছি যারা হাইলি একাডেমিক টিচার, তাদেরও এটা নিয়ে অনেক মানে লিমিটেড আইডিয়া আছে, তাদের অনেক মিসকনসেপশন আছে। আমি এটা একটু ক্লিয়ারলি বলি। এটা হচ্ছে অনেকে এরকম বলে যে ধরেন 10টা ভেরিয়েবল আছে, 10টা ভেরিয়েবল আমি মডেলে দিয়ে দিব, একটা এড করবো, সিগনিফিকেন্ট হয় বা মডেল যদি ইমপ্রুভমেন্ট হয় সেটা রাখবো, যদি ইমপ্রুভমেন্ট না হয় বাদ দিয়ে দিব। ঠিক আছে, যদি ইমপ্রুভমেন্ট হয় রাখবো, না হলে বাদ দিয়ে দিব। এটা হচ্ছে ফরওয়ার্ড। আর ব্যাকওয়ার্ড মানে হচ্ছে সবগুলো ভেরিয়েবল একসাথে আমি নিব, তারপরে আমি একটা ভেরিয়েবল কম বাদ দিয়ে দিব, বাদ দিয়ে যদি ইমপ্রুভমেন্ট হয় আমি সেই মডেলটা রাখবো, যদি আমার ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আমি বাদ দিয়ে দিব। মানে এই টাইপের আরেকটু আরেকটু ক্লিন করে ফেলবো, আমি একটু ছোট করে ফেলবো মডেলটাকে। বাট এই জায়গাতে অনেক লিমিটেশন আছে। এটা অ্যাকচুয়ালি ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড মডেল সিলেকশন প্রসেস না। এটা আমি অনেক ইউনিভার্সিটির টিচারদেরকেও দেখছি, তারা এরকম বলে যে প্রথমে একটা ভেরিয়েবল নিব আর একটা ভেরিয়েবল এড করব, দুইটা মডেলের কম্পারিজন করব পারফরমেন্সের, মেট্রিক্স যদি ইমপ্রুভ হয় তাহলে সেকেন্ডটা আমার বেস্ট মডেল। আরেকটা ভেরিয়েবল এড করব, সেকেন্ড আর থার্ড মডেলটা কম্পেয়ার করব, থার্ড মডেলটা যদি আমাদের ইমপ্রুভ হয় তখন আমরা ধরে নিব থার্ডটা আমাদের বেটার মডেল। বাট হ্যাঁ, এই জায়গাতে লিমিটেশন আছে। সামহাও কোনো কারণে থার্ড মডেলটা আমাদের ইমপ্রুভ হয় নাই, তখন কিন্তু আমরা মডেল সেকেন্ডটাকে বেস্ট হিসেবে নেই। বাট এই জায়গায় লিমিটেশনটা হচ্ছে থার্ড মডেলে যে ভেরিয়েবলটা নিলাম আমি, সেটা যদি আমাদের থিওরিটিক্যালি কনসেপচুয়ালি ড্রাইভেন খুবই ইম্পর্টেন্ট হয় আমাদের আউটকাম ভেরিয়েবলের সাথে, যদিও মডেলের একুরেসি অ্যান্ড পারফরমেন্স মেট্রিক্সটা আমাদের ইমপ্রুভ হয় নাই, বাট আমাদের মডেলের জন্য সেই ভেরিয়েবলটা খুব ইম্পর্টেন্ট, তখন যদিও মডেলের পারফরমেন্স খারাপ হয়ে যায় তবুও আমরা সেটা নিব, আমরা মডেলে আমরা নিব। এই হচ্ছে আসলে আমাদের অটোমেটেড সিলেকশন প্রসেসের মেইন আইডিয়া। বাট আমাদের ক্লাসে যেটা শেখানো হয় বা আমাদের একাডেমিক পার্সনরা আমাদের যেটা শিখান সেটা হচ্ছে একটা ভেরিয়েবল আমাদের জন্য মডেলে এড করার জন্য মডেলের পারফরমেন্সটা ইমপ্রুভ হয়েছে সেটা রাখবো, আর আরেকটা ভেরিয়েবলের জন্য মডেলের পারফরমেন্স ইমপ্রুভ হয় নাই সেটা বাদ দিয়ে দেবো। এটা আমাদের শেখানো হয় না, এটা একটা মিসকনসেপ্ট অ্যান্ড মিস আইডিয়া অ্যান্ড মিস গাইডলাইন। তো আমরা সেটা দেখবো যে যদিও সেটা মডেলের পারফরমেন্স কম হয়ে যায়, কিন্তু সেটা যদি আমাদের মডেলের জন্য ইম্পর্টেন্ট ভেরিয়েবল হয় তাহলে সেটা আমরা রাখবো। আর সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভেরিয়েবল সিলেকশনের এপিডেমিওলজিস্ট এপিডেমিওলজিস্টরা সেটা করে থাকেন, বায়োস্ট্যাটিস্টিয়ানরা সেটা করে থাকেন, এবং পাবলিক হেলথের ক্ষেত্রে ওয়াইডলি সেই আইডিয়াটি আমাদের ব্যবহার করা হয়। তো এই ধরনের আইডিয়াটা আসলে দুই ধরনের, একটা হচ্ছে ফরওয়ার্ড সিলেকশন আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড সিলেকশন। ফরওয়ার্ডটা কি, স্টার্ট উইথ এমটি মডেল, জাস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রাখবো,
যেটাকে আমরা নাল মডেল বলি বা ফ্লুইড মডেল বলি। তারপরে এড মোস্ট ইম্পোর্টেন্ট ভেরিয়েবলস, কন্টিনিউ এডিং ভেরিয়েবলস, মানে ওই যে একটা করে এড করব, একটা করে এড করব, যদি মডেলটা ইমপ্রুভ হয় রাখবো, ইমপ্রুভ না হলে বাদ দিয়ে দেবো। ব্যাকওয়ার্ডটা কি? স্টার্ট উইথ ফুল মডেল, সবগুলা ভেরিয়েবল। আমি লিটারেচার করে দেখলাম 20টা মডেল আছে, 20টা ভেরিয়েবল আছে আমার মডেলের মধ্যে, লিটারেচারের মধ্যে। তো 20টা মডেল ভেরিয়েবলটা আমি মডেলে নিয়ে নিব, নিয়ে আমি একটা বাদ দিব যেটা লিস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি দেখি মডেল ইমপ্রুভ হয় তাহলে আমি সেই মডেলটা রাখবো, তারপরে আরেকটা বাদ দিব। এভাবে করে করে বাদ দিতে দিতে যে মডেলটা আমাদের সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট ইন্ডিকেট করবে সেটাকে আমি ফাইনাল মডেল হিসেবে রাখবো। আচ্ছা, এরপরে তবে সেটার অ্যাডভান্টেজ আর লিমিটেশন আছে। অ্যাডভান্টেজটা কি? সেটা হচ্ছে ফাস্ট এন্ড অটোমেটেড, মানে অটোমেটিক সেটা কিছু ভেরিয়েবল বাদ দিয়ে দিবে। আর লিমিটেশনটা কি হচ্ছে, শুড নট রিপ্লেস থিওরি, এটা হচ্ছে একটা লিমিটেশন। স্টেপ ওয়াইজ দুই ধরনের, একটা হচ্ছে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড। এর জন্য আমাদের আসলে থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে। এর জন্য আমাদের মডেলগুলো আসলে দুইটা, একটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, এটা মিলে বলা হয় আমাদের স্টেপ ওয়াইজ। তো এই হচ্ছে আমাদের মডেল সিলেকশন তিনটা প্রসেস, একটা হচ্ছে থিওরিটি বেস, আর একটা হচ্ছে ইউনিভিয়েট অ্যানালাইসিস বেস, আর একটা ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড সিলেকশন বেস। সেটা হচ্ছে আমাদের কনফাউন্ডিং কন্ট্রোল। কনফাউন্ডিং কন্ট্রোলটা মানে কি? কনফাউন্ডিং মানে কি? ধরেন আমাদের একটা মডেলের মধ্যে এক্সপোজার আছে, আর একটা হচ্ছে আউটকাম। এক্সপোজার আউটকামের মধ্যে আমাদের থার্ড একটা ভেরিয়েবল ইফেক্ট পেলে সেটাকে বলা হয় কনফাউন্ডার। বুঝতেছেন? যেমন ধরেন আপনি বাসা থেকে বের হইছেন, ঠিক আছে? বাসা থেকে বের হইছেন, আ প্রচন্ড রোদ, বাসায় গেছেন, আপনার জ্বর হয়ে গেছে। তো এই জায়গাতে আপনার আউটকামটা কি? জ্বর হয়ে গেছে। বাসা থেকে বের হইছেন, এটা ধরলাম আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর জ্বর হয়ে গেছে আউটকাম ভেরিয়েবল। এই যে একটা থার্ড কিন্তু একটা বিষয় আছে। কি? আপনি বাসা থেকে বের হলেই কি জ্বর হয়ে যায়? না। থার্ড একটা ইফেক্ট আছে। কি? হয়তো সেই জায়গায় বৃষ্টি ছিল অথবা রোদ ছিল। তো এই যে থার্ড একটা কনফাউন্ডিং ইফেক্ট, এটাকে বলা হয় আমাদের কনফাউন্ডার ভেরিয়েবল। ওকে? তাহলে আমরা সেই কনফাউন্ডার ভেরিয়েবলটা মডেলে কিভাবে কন্ট্রোল করব? সেটার জন্য হোয়াই অ্যাডজাস্টমেন্ট ম্যাটার্স। যেমন অ্যাডজাস্টেড চেঞ্জ, ওআর মানে হচ্ছে ওডস রেশিও, অথবা অ্যাডজাস্টেড, এওআর মানে হচ্ছে অ্যাডজাস্টেড ওডস রেশিও। উইদাউট কনফাউন্ডার কন্ট্রোল রেজাল্ট আর বায়াসড। আমাদের যদি কনফাউন্ডার গুলো কন্ট্রোল না করি তাহলে রেজাল্ট বায়াস হবে। বুঝতে পারছেন? এর জন্য আউটকাম, এটা হচ্ছে আমাদের ক্রুড মডেল। জাস্ট এক্সপোজার থাকবে, আউটকাম ভেরিয়েবল থাকবে। আর যদি আমি কনফাউন্ডার গুলো মডেলে এড করি, ঠিক আছে, কনফাউন্ডার গুলো মডেলে এড করব, সাথে এক্সপোজার থাকবে, সেটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট মডেল। এর জন্য আমরা সবসময় ক্রুড মডেল এন্ড অ্যাডজাস্ট মডেলের একটা odds রেশিও বলেন, কনফিডেন্স ইন্টারভাল বলেন, বা রেজাল্ট যেগুলো আমাদের মেট্রিক্স গুলো আসে সেগুলো আমরা অলওয়েজ টেবলে রিপোর্ট করি, ফিগারে রিপোর্ট করি। ঠিক আছে? এর জন্য কনফাউন্ডার, এই যে আমাদের একটা ইফেক্ট আছে আউটকাম এক্সপোজার। কনফাউন্ডার দেখেন, এক্সপোজারের উপরে একটা ইফেক্ট আছে, আউটকামের উপরে একটা ইফেক্ট আছে। সো দ্যাটস ওয়াই কনফাউন্ডার বলতে আমরা বুঝবো যেটা আউটকাম এন্ড এক্সপোজারের উপরে ডিরেক্ট একটা ইফেক্ট আছে। ওকে, এখন ভেরিয়েবল গুলো আমরা ডেক বেস সিলেক্ট করতে পারি। ডেকটা ওয়াইডলি পাবলিক হেলথ ইউজ করা হয়, এপিডেমিওলজিতে ওয়াইডলি ইউজ করা হয়। ডেকটা কি? ডেকের ফুল মিনিং হচ্ছে ডিরেক্টেড এসাইক্লিক গ্রাফ। এটা একটা কজুয়াল রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস দেখায়। তো এটা কি করে ডিটারমাইন্স হোয়াট টু অ্যাডজাস্ট এন্ড হোয়াট নট টু অ্যাডজাস্ট। যেমন হচ্ছে এই জায়গাতে কনফাউন্ডার এক্সপোজারের উপরে ইফেক্ট ফেলতেছে, আউটকামের উপরে ইফেক্ট ফেলতেছে। সিম্পল ডেকটা কি? এক্সপোজার আউটকাম, এক্সপোজার টু আউটকাম। এখন কনফাউন্ডার গুলো কি কি হবে? এজ, সোসাই ইকোনমিক স্ট্যাটাস। তো এই জায়গাতে একটা এজ থাকবে, এটা সোসাই ইকোনমিক স্ট্যাটাস থাকবে, দুইটার উপর সেটা একটা ইফেক্ট থাকবে। তো এটাই বলা হয় আসলে ডেক। আমরা যদি এটা, এবং এটা ওয়াইডলি এবং খুব ইম্পর্টেন্ট, আমরা যদি যে ফার্স্টে তিনটা যে মডেল সিলেকশন ভেরিয়েবল সিলেকশন প্রসেস দেখাইছি, লিটারেচার বেস, ইনোভিয়েট বেস, তারপরে যে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড বেস, এই তিনটা বাদ দিয়ে যদি আমরা ডেক বেস করি তাহলে এটা কিন্তু হাইলি অ্যাকসেপ্টেবল, বিশেষ করে পাবলিক হেলথ রিসার্চ গুলোতে। আমরা ট্রাই করবো ডেকটা আমাদের রিসার্চে বেশি করে ইউজ করার জন্য ইনশাল্লাহ। আর আমি ডেক নিয়ে আলাদা একটা ভিডিও দিব। ওকে, তারপরে হচ্ছে আমাদের ফাইনাল লজিস্টিক রিগ্রেশন মডেল। কিভাবে আমরা ফাইনাল লজিস্টিক রিগ্রেশন মডেলটা বিল্ড আপ করবো? ফার্স্টে হচ্ছে আমরা যে রিসার্চ করবো সেটা রিসার্চ কোয়েশ্চেন। ওকে, তারপরে হচ্ছে আইডেন্টিফাই ভেরিয়েবল, লিটারেচার রিভিউ থেকে, কনসেপচুয়াল ডেক থেকে, ইনভিডেন্ট অ্যানালাইসিস থেকে, তারপরে হচ্ছে যে আমাদের আমরা যেভাবে আমরা পারি সেটা। তারপরে হচ্ছে আমাদের মাল্টিভেরিয়েবল মডেল, মানে হচ্ছে ক্রুড, যেটা ক্রুড মডেলটা রাখবো, মাল্টিভেরিয়েবল মডেল রাখবো। তারপরে হচ্ছে ফাইনাল কনফাউন্ডিং ইফেক্ট গুলো কন্ট্রোল করার পরে ফাইনাল অ্যাডজাস্টেড মডেল। তারপরে হচ্ছে সেটার পাবলিকেশন রেডি একটা টেবিল করতে পারি, অথবা আমরা ফরেস্ট প্লট করতে পারি। তো ফরেস্ট প্লট কি সেটা নিয়ে আমি ইনশাল্লাহ আরেকটা ভিডিও দিব। আচ্ছা, পাবলিকেশন রেডি টেবিল কিভাবে আমরা ক্রিয়েট করবো? যেমন ধরেন মাল্টিভেরিয়েট লজিস্টিক রিগ্রেশন রেজাল্ট, এভাবে এ ও আর মানে হচ্ছে অ্যাডজাস্টেড ওডস রেশিও। ওকে,
আর 95% কনফিডেন্স ইন্টারভাল এর এটা হচ্ছে লোয়ার কনফিডেন্স ইন্টারভাল, এটা হচ্ছে আপার কনফিডেন্স ইন্টারভাল। ঠিক আছে? এ ওয়ার্ডের ভ্যালু যদি 1 এর উপরে থাকে তাইলে সেটা হচ্ছে হাইয়ার অডস, নিচে থাকলে লোয়ার অডস। যেমন এই জায়গাতে কনফিডেন্স ইন্টারভাল দেখেন 1.10 লোয়ার অডস, লোয়ার কনফিডেন্স ইন্টারভাল, হায়ার কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে 1.27। এখানে কিন্তু 1 ইনক্লুডেড না। যদি 1 ইনক্লুডেড না হয় তাহলে সেটা হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। আর যদি 1 ইনক্লুডেড থাকে তাহলে হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট। দেখেন এই জায়গাতে প্রত্যেকটা কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। তাহলে আমরা কি বলতে পারি? এইচটা, ধরেন আমাদের আউটকাম ভেরিয়েবলটা ডিপ্রেশন, আমি কি বলতে পারি? এইচটা 1.04 টাইমস হায়ার ওডস, ঠিক আছে? হায়ার ওডস উইথ ডিপ্রেশন। এডুকেশনটা 1.18 টাইমস হায়ার ওডস উইথ ডিপ্রেশন, অথবা 1.18 টাইমস সিগনিফিকেন্টলি হায়ার ওডস উইথ ডিপ্রেশন। যেহেতু আমাদের সিগনিফিকেন্ট, সো সিগনিফিকেন্ট ওয়ার্ডটা আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপরে মডেলের যে গুডনেস অফ ফিট করলাম, এইচএল টেস্ট মানে হচ্ছে হুসমার লিমিস্কু টেস্ট। ওই হুসমার লিমিস্কু টেস্টটা যদি আমাদের ইনসিগনিফিকেন্ট হয় তাহলে সেটা আমাদের গুড মডেল ইন্ডিকেট করে। আর একটা ডিসক্রিমিনেশন মানে এরিয়া আন্ডার ক্যারেক্টারিস্টিক্স কার্ড, এটা হচ্ছে যে আমাদের যদি মোটামুটি 0.5 50%-এর আশেপাশে হয় তখন সেটা হচ্ছে র্যান্ডম গোলস করতে পারি, খুব বেশি ভালো না। 60 হলে মোটামুটি একটা ভালো, মোটামুটি মানে অ্যাকসেপ্টেবল। 70 হলে অ্যাকসেপ্টেবল, যদি সেটা 90-এর উপরে হয় তাহলে গুড, অনেক গুড। তো আমরা ট্রাই করবো সবসময় আমাদের ইউসিটা 90-এর উপরে নিয়ে যাবো। তবে পাবলিক হেলথে, এপিডেমিওলজিতে এই ইউসিটা খুব বেশি ইফেক্ট ফেলে না। অনেক সময় দেখা যায় যে আমাদের মডেলটা ঠিক আছে, গুডনেস অফ ফিটটার যে হুসমাল এমসি টেস্ট সেটাও ঠিক আছে, কনফাউন্ডিং ইফেক্ট গুলো ঠিক আছে, বাট এউসি রক্তচাপের ভ্যালু অনেক কম। সো এটা আমাদেরকে একটা লিমিটেশন হিসেবে রাখতে পারি। এটা খুব বেশি বা ইফেক্ট ফেলে না, আমরা লিমিটেশন হিসেবে এটা রাখবো। সিমিলারলি যদি সামহাও আমাদের হুসমাল এমসি টেস্টটা আমাদের ইনসিগনিফিকেন্ট না আসে, তখন সেটাকে আমরা লিমিটেশন হিসেবে রাখতে পারি। এগুলো আমাদের জন্য খুব বেশি ফ্যাক্ট না, বাট আবার ফ্যাক্ট, বিকজ এটা আমাদের গুডনেস অফ ফিট, মডেলের ফিটটা ইন্ডিকেট করতেছে। যদি না হয় আর কি আমার, তখন আমরা কি করা হয়, আমাদের কনফাউন্ডিং ভেরিয়েবল গুলো চেঞ্জ করবো, অথবা আমরা সেটাকে লিমিটেশন হিসেবে অ্যাড্রেস করে দিব। তো পেপারে আমরা আসলে ম্যানুস্ক্রিপ্ট যখন রাইটিং করবো তখন সেগুলোকে কিভাবে রিপোর্ট করবো? অলওয়েজ হচ্ছে আমাদের রিপোর্ট এ ওয়ার্ড মানে অ্যাডজাস্টেড ওয়ার্ডস রেশিও 95% সিআই and p value for all variables and include model feed and discrimination statistics। এই দুইটা বিষয় আমরা সব সময় জার্নাল পেপারে আমরা সেটা রিপোর্ট করব। সামারি মডেল বিল্ডিং অ্যাপ্রোচ, তাহলে আমরা সামারি অফ মডেল বিল্ডিং অ্যাপ্রোচটা যদি দেখি কিভাবে, অ্যাপ্রোচ 1 হচ্ছে লিটারেচার বেসড, প্রিভিয়াস স্টাডিজ এন্ড থিওরি বেসড, বেস্ট প্র্যাকটিস, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিভেরিয়েট স্ক্রিনিং, পি ভ্যালু বেসড ফিল্টারিং। পি ভ্যালু যে একটা থ্রেশহোল্ড পি ভ্যালু থাকবে, সেটা হচ্ছে কম হলে সেটাকে সিগনিফিকেন্ট ধরে আমরা মডেলের মধ্যে নিয়ে নেব। ইউজ উইথ কোজেশন। ওকে, আরেকটা যেটা সেটা হচ্ছে অটোমেটেড সিলেকশন, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড অথবা স্টেপ ওয়াইজ, কমপ্লিমেন্ট উইথ থিওরি। সেটাকে আমরা যদি ইউজ করি তাহলে অবশ্যই আমরা থিওরিটিক্যাল ড্রাইভেন নিব। যদিও আমরা থ্রেশহোল্ড একটা ভ্যালুর বেসিসে নিব, মডেলের ইমপ্রুভমেন্টের উপর ডিপেন্ড করে নিব, বাট এই জায়গাতে কনসেপচুয়াল এন্ড থিওরিটিক্যাল ড্রাইভেন অ্যাপ্রোচটা আমরা নিব। আরেকটা যেটা সেটা হচ্ছে ফোর্থ, যেটা ডেক বেসড কোজাল রিলেশনশিপ, সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। লিটারেচার বেসড অ্যান্ড ডেক বেসড, এই দুইটি হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিস। ওকে, তাহলে কি মেসেজটা আমাদের কি? মডেল বিল্ডিং ইজ নট জাস্ট এ স্ট্যাটিস্টিক্স, ইটস এ সায়েন্টিফিক প্রসেস অ্যান্ড ইন্টিগ্রেশন অফ থিওরি, ডাটা অ্যান্ড রিসার্চ কোয়েশন ইজ ক্রুশিয়াল। ওকে, সো আমরা কি এটা বলতে পারি? আমি ফার্স্টে বলছিলাম যে এ মডেল ক্যান পাস অল স্ট্যাটিস্টিক্যাল টেস্ট অ্যান্ড স্টিল বি অপারেশনালি রং। এটা অল অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যাজাম্পশনটা ফুলফিল করতে পারে, বাট এটা কিন্তু অপারেশনালি, কনসেপচুয়ালি, থিওরিটিক্যালি রং হতে পারে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ। আমি আশা করি আপনারা ইউ আর হ্যাপি উইথ মডেলিং। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরো ডিটেলস করে ডেক নিয়ে আসবো, ইনশাল্লাহ ডেক বেস মডেল সিলেকশন নিয়ে আসবো।